আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভয়েস চেঞ্জ পার্ট 3-তে কীভাবে আমরা কোয়াসি প্যাসিভের রূপান্তর করে থাকি, কিভাবে আমরা আহ, বিশেষ ব্যতিক্রম ধর্মীয় যে ভয়েস চেঞ্জগুলো আছে তাদের রূপান্তর করতে পারবো, এবং কিভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করব। তো তবে তার আগে আমি তোমাদের সাথে আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা আমার সাথে ভয়েস চেঞ্জের ক্লাসটি সম্পূর্ণ করতে চাও তারা অবশ্যই আমার ভয়েস চেঞ্জ পার্ট 1 এবং পার্ট 2 করে দেন পার্ট 3টি করে নেবে। তাহলে আমি আশা করব যে তোমাদের ভয়েস চেঞ্জের যেই সমস্যাগুলো হয় সেইগুলোর একটি সুন্দর সমাধান তোমরা দিতে পারবে। এবং অবশ্যই তোমরা তোমাদের মডেল টেস্ট আমার এই 3টি ক্লাস সম্পূর্ণ করে তোমাদের মডেল টেস্ট গিয়ে প্র্যাকটিসগুলো করে নিবে। তো চলো আমরা কিভাবে ভয়েস চেঞ্জের কোয়াসি প্যাসিভের ভয়েস চেঞ্জটা আমরা করতে পারি। প্রথমে খেয়াল রাখো, কোয়াসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে দুটি বিষয় প্রথমে খেয়াল রাখবে। প্রথমত, উক্ত কোয়াসি প্যাসিভ অ্যাক্টিভের মাঝে কোনো কমপ্লিমেন্ট আছে কিনা। দ্বিতীয়ত, উক্ত কোয়াসি প্যাসিভ অ্যাক্টিভের মাঝে কোনো কমপ্লিমেন্ট বিহীন কিনা। অর্থাৎ এক হচ্ছে যদি সেখানে কমপ্লিমেন্ট থাকে তখন তোমাকে খেয়াল করতে হবে যে সেই ভয়েস চেঞ্জের রূপান্তর হবে একরকম, এবং কমপ্লিমেন্ট বিহীন যদি থাকে তার রূপান্তর হবে অন্যরকম। এখন প্রশ্ন জাগতে পারে যে বাক্যে কমপ্লিমেন্ট জিনিসটা কোনটি বা কিভাবে বুঝবো আমি কমপ্লিমেন্ট যুক্ত কি না। প্রথমে এই বাক্যটাকে একটু খেয়াল করো, দ্য বেড ফিলস। যখন আমাকে এই ফিলসের পর অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, এটির পর যে বাড়তি একটি অংশ আছে সফট, আমি যখন এটিকে ছাড়া চিন্তা করি বাক্যটাকে তখন খেয়াল করো দ্য বেড ফিলস, তখন আমাকে বাক্যে অর্থ প্রকাশ করা যাচ্ছে না। যখন বাক্যটি অর্থ প্রকাশ করতে পারছে না তখন আমাকে কি করতে হবে, বাড়তি একটি শব্দ তার সাথে যুক্ত করতে হবে, তখন সে অর্থটি প্রকাশ করতে পারে। দ্য বেড ফিলস সফট। তো এই সফট শব্দটি যখন এই বাড়তি শব্দটি আসে সেটাই হচ্ছে বাক্যের কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট বিহীন যুক্ত বাক্যকে কিভাবে বুঝবো, খেয়াল করো একই ধরনের বাক্য দ্য বুক ইজ প্রিন্টিং, কিন্তু খেয়াল করো তো এখানে কোনো বাড়তি শব্দ আছে কিনা, নাকি সাবজেক্ট প্লাস ভার্ব দিয়েই বাক্যটি হয়েছে। ইয়াস, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে বাক্যটি হয়েছে, তাই এখানে কোনো কমপ্লিমেন্ট নেই। তাহলে তুমি এখন বুঝতেই পারছো যে কিভাবে বুঝবে যে কমপ্লিমেন্ট যুক্ত এবং কমপ্লিমেন্ট বিহীন। এখন আসলে রূপান্তরের ধরনটা কেমন হবে। যদি কমপ্লিমেন্ট যুক্ত হয় তোমাকে প্রথমেই সাবজেক্ট অ্যাক্টিভে যে সাবজেক্ট থাকে প্যাসিভেও বরাবর সেই সাবজেক্টকে তুমি বসিয়ে দিবে। তারপরে তুমি টেন্সের দিকে খেয়াল করবে, অর্থাৎ ভার্বটি কোন ফর্মে আছে এবং তার সাথে কোন ধরনের অক্সিলিয়ারি আছে, অ্যাক্টিভটি কোন টেন্সে আছে, অর্থাৎ তোমাকে এই বিষয়টা খেয়াল করতে হবে। যেহেতু ফিলস অর্থাৎ এটার সাথে অ্যাজ যুক্ত করা তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর দ্য ব্যাড যেহেতু সিঙ্গুলার তাই আমরা বসাবো দ্য ব্যাড ইজ। এরপরে বসাবো হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টটি, যেমন এখানে দেখো সাবজেক্ট বিভার কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট কোনটি সফট, তাহলে দ্য ব্যাড ইজ সফট, আমি এখানে এই কমপ্লিমেন্টটি বসিয়ে দিব সফট। এরপরে হচ্ছে কি বসাবো, হোয়েন অথবা ইফ। তো আমরা এখানে ব্যবহার করব কখন অনুভব হয় সফট, তাই আমরা যখন কখন শব্দটি আসছে তাই আমরা এখানে হোয়েনকে ব্যবহার করব, হোয়েন। এরপরে হচ্ছে হোয়েন যদি সিঙ্গুলার হয় ইট, প্লুরাল হলে দে ব্যবহার করব। তাহলে যেহেতু এটা দ্য ব্যাড তাই সিঙ্গুলার, এটা এখানে আমরা ব্যবহার করব হচ্ছে গিয়ে ইট। দ্য ব্যাড ইজ সফট হোয়েন ইট। এরপর আমরা আবারও একটি বিভার বসাবো টেন্স অনুযায়ী, যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট তাই ইটের সাথে ইজ বসাবো, দ্য ব্যাড ইজ সফট হোয়েন ইট ইজ। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব কোনটা ফিলস, অর্থাৎ ফিলসের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল করলে হবে ফিল্ড। হয়ে গেল আমার কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি প্যাসিভ অ্যাক্টিভ কোয়াসি প্যাসিভকে প্যাসিভে রূপান্তর। তাহলে দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফিল্ড। আমি আবার বলি কিভাবে আমরা রূপান্তরটা করলাম। স্ট্রাকচারটা খেয়াল করো, প্রথমে বলেছি আমি সাবজেক্ট বসাবো, তারপরে বিভার বসাবো, দেন আমি ওই কমপ্লিমেন্টটিকে বসাবো, তারপরে আমি হোয়েন অথবা ইফ বসাবো, তারপরে সিঙ্গুলার হলে ইট আর বহুবচন বা প্লুরাল হলে দে, দেন বসাবো একটি বিভার, তারপর আমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। সো এখন আসো কমপ্লিমেন্ট বিহীন কিভাবে কোয়াসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করা যায়। এই ক্ষেত্রে তোমাকেও ঠিক একইভাবে প্রথমে তোমাকে সাবজেক্টটি বসিয়ে দিতে হবে। আমি বসিয়ে দিলাম সাবজেক্টটি, তারপর টেন্স অনুযায়ী একটা বিভার বসাবো। এইখানেও দ্য বুকের সাথে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, খেয়াল করো ইজ প্রিন্টিং, তাই না, তাহলে এটা কন্টিনিউয়াস যেহেতু তাই আমরা ব্যবহার করব দ্য বুকের সাথে ইজে যাবে ইজ। আর আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের সাথে একটা বাড়তি শব্দ যুক্ত হয় সেটা হচ্ছে বি।
তাহলে দ্য বুক ইজ বিং, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো প্রিন্টেড। হয়ে গেল আমার কমপ্লিমেন্ট বিহীন কোয়াসিপেসিভ কে প্যাসিভে রূপান্তর করার নিয়ম বা ধরন। তো অবশ্যই তোমরা এই দুটো বিষয় খেয়াল করবে। একটা হচ্ছে কোয়াসিপেসিভ যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে খেয়াল করবে সেখানে কমপ্লিমেন্ট আছে নাকি কমপ্লিমেন্ট নাই, তাহলে সেই অনুযায়ী এই দুই ধরনের নিয়মে রূপান্তর করে নেবে। এখন দেখো ব্যতিক্রম ধর্মীয় কিছু অ্যাক্টিভকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম। প্রথমে খেয়াল করো এটা কি বলা আছে। আমি যদি বাক্য খেয়াল করি, আই স হিম প্লেইং ক্রিকেট, খেয়াল করি এখানে স একটি ভার্ব আছে, একইভাবে প্লেইং আরেকটি ভার্ব আছে। যখন একটি ভার্বের মাঝে দুটি ভার্ব থাকে তখন সেখানে আমাকে কোন ভার্বকে আমি সাবজেক্টের ভয়েস চেঞ্জ করে নিব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে নিব। এই ক্ষেত্রে খেয়াল করবা এই বাক্যটিকে অর্থাৎ এই প্লেইং শব্দটিকে আমরা বলে থাকি প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে বুঝবা যে এটা যে প্রেজেন্ট পার্টিসিপল? তখন খেয়াল রাখবা প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে একটি ভি প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ফর্ম, এবং যে আইএনজি ফর্ম বাক্যে একটা অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন খেয়াল করো অ্যাডজেক্টিভকে যে নাউনকে মডিফাই করে, যেমন দেখো আই স হিম, আমি তাকে দেখেছিলাম, কি করতে দেখেছিলাম? ক্রিকেট খেলতে দেখেছিলাম। ক্রিকেটটা কি একটি নাউন, এবং ক্রিকেটকে প্রভাবিত করছে হচ্ছে প্লেইং, তাহলে হচ্ছে এই প্লেইংটা কি একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা হচ্ছে ভি প্লাস আইএনজি, কিন্তু যে ভি প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট পার্টিসিপল। এবারে বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম কি হবে। প্রথমে তোমাকে অবজেক্ট এর সাবজেক্ট বসাতে হবে, তাহলে ক্রিকেট অর্থাৎ অবজেক্টকে ক্রিকেট না, কেননা এখানে অবজেক্ট হবে হিম, এবং এই হিমের সাবজেক্ট বসাতে হবে এখানে হি। তো একটা বিষয় খেয়াল রাখবা, কিভাবে বুঝলাম যে সবসময় এটা খেয়াল রাখবে যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে অবজেক্টটি থাকে, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে অংশটি থাকে সে অংশের কোনো রূপান্তর করা যাবে না। তাহলে বাকি রইল কি এই অবজেক্টটি, তাহলে এই অবজেক্টের সাবজেক্ট কি হবে? হি। এরপরে টেন্স এবং টেন্স অনুযায়ী আমাকে একটা ভার্ব বসাতে হবে, হি ওয়াজ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল সিন, তাকে সিন অর্থাৎ দেখা গেল, কিভাবে কি করতে দেখা গেল? প্লেইং ক্রিকেট, অর্থাৎ মনে রাখবে ভার্বের পাস্ট পার্টিসিপলের পরেই আমাকে কি বসাতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে আমাকে এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি ব্যবহার করতে হবে। তাহলে হি ওয়াজ সিন প্লেইং ক্রিকেট, এরপরে অর্থ বুঝে প্রেপোজিশন বাই, দেন সাবজেক্ট আইকে করব মি। এখন তোমরা যদি এই বিষয়টা বুঝতে পারো এবং স্ট্রাকচারটা দেওয়াই আছে, তাহলে আমার সাথে এটা রূপান্তর করো। আগে তোমরা একটু চেষ্টা করো, দেন আমার সাথে মিলিয়ে নাও। তাহলে ওকে, এখন খেয়াল করো আই টুক হিম ফর মাই ফ্রেন্ড, তাহলে এই অংশটুকু রেখে আমরা রূপান্তর করব কাকে? এই অবজেক্টের সাবজেক্ট করব। হিমের সাবজেক্ট কি হবে? হি। এরপর টুক, তার মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে হি এর সাথে কি হয়? ওয়াজ। হি ওয়াজ, আমরা জানি টেক টুক অ্যান্ড টেকেন। হি ওয়াজ টেকেন, হি ওয়াজ টেকেন, হি ওয়াজ টেকেন। এরপরে কি বলছি? প্রেজেন্ট পার্টিসিপলকে বসিয়ে দিব, অর্থাৎ এই পার্টিসিপল অংশটিকে বসিয়ে দিব। হি ওয়াজ টেকেন ফর মাই ফ্রেন্ড, এরপর হচ্ছে বাই মি। এখন খেয়াল করো ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভে রূপান্তর করব। তো ডাবল অবজেক্ট যুক্ত বিষয়টা কি এটা খেয়াল করো, যেখানে দুটি অবজেক্ট থাকবে। যেমন এই বাক্য খেয়াল করো, আই গ্যাভ হিম এ ফ্লাওয়ার, তাহলে হিম একটি অবজেক্ট এবং একইভাবে এ ফ্লাওয়ার আরেকটি অবজেক্ট। এখানে দুটি বিষয়, কোন অবজেক্টকে তুমি সাবজেক্ট করবে এটা হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এখানে খেয়াল রাখবে সেই অবজেক্টকেই তুমি সাবজেক্ট করবে যে অবজেক্ট দ্বারা এই ভার্বের কাজটা আমার সম্পাদন করা যায়। যদি ব্যক্তিবাচক দাঁড়িয়ে এই কাজটি করা যায় তাহলে ব্যক্তিকে সাবজেক্ট করবে, যদি বস্তুবাচক দিয়ে এই ভার্বের কাজটি হয় তাহলে বস্তুকেই সাবজেক্ট করবে। তাহলে এখানে যেহেতু আই গ্যাভ হিম, এই গ্যাভ মানে দিতে পারে কে? ব্যক্তি, তাই না? আই গ্যাভ হিম, আমি দিয়েছিলাম তাকে একটি ফুল, তাহলে দেওয়ার কাজটা একটি ব্যক্তি করে, তাই এখানে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করব হি। তারপরে হচ্ছে ভার্বের টেন্স অনুযায়ী একটা অক্সিলারি হি ওয়াজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হি ওয়াজ গিভেন,
তারপর হচ্ছে কি আমাকে এই অংশ অর্থাৎ এই অবজেক্টটি বরাবর বসিয়ে দিব, হি ওয়াজ গিভেন এ ফ্লাওয়ার, তারপরে বসাবো বাই মি। এখন আমার সাথে তোমরা এই বাক্যটি রূপান্তর করো। তাহলে এখানে আমি কি লিখবো? প্রথমে লিখবো যেহেতু টিচ শিক্ষার কাজটা একটা ব্যক্তি দিয়ে করা হয়, তাহলে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করব উই। এরপরে কি করব? টেন্স অনুযায়ী আমরা এখানে একটা অক্সিলারি বসাবো, উই আর। তারপরে কি বসাবো? ভার্বে পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে? উই আর থট। এরপরে কি বসাবো বলছি? বাকি যেই অবশিষ্ট অবজেক্টটি আছে তাকে বসাবো। তাহলে বাকি যে অবজেক্ট আছে তার অবশিষ্ট অংশ এখানে কি আছে বলো? ম্যাথ। উই আর থট ম্যাথ। এরপরে বাকি আর অংশ হলো কি? সাবজেক্টকে অর্থ বুঝে প্রেপোজিশন দিয়ে একটি ওইটাকে অবজেক্টে রূপান্তর করবো, রাইট? তাহলে উই আর থট ম্যাথ বাই হিম। তারপর খেয়াল করো কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভে কিভাবে রূপান্তর করব। আমি প্রথমে বলেছিলাম যে এটি একটি খুব গুরুত্বপূর্ণ অংশ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তো এখানে দুটি বিষয় খেয়াল রাখবে। একটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু দুটি ক্লজ থাকে এবং দুটি ক্লজেও দুটি ভার্ব থাকে, তাই দুই অংশেরই আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এবং নাম্বার 2, দ্বিতীয়ত খেয়াল রাখবে যে যদি দুইটি ক্লজের মাঝে একটিতে কোনো ইডিয়মস বা ফ্রেজ দেখো, তাহলে ওই অংশের আবার ভয়েস চেঞ্জ তুমি করতে পারবে না, শুধু ওই বাকি ক্লজটিরই ভয়েস চেঞ্জ করবে। তো আমরা এখন সাধারণ নিয়ম অনুযায়ী আমরা দেখি যে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। যেমন এখানে বলা আছে আই নো দ্যাট, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে প্রথমে আই নো, আমি কিছু একটা জানি, তাহলে ইট ইজ নোন টু মি, কেননা নোন এমন একটি ভার্ব, আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে যার সাথে প্রেপোজিশন টু ব্যবহৃত হয়। তাহলে ইট ইজ নোন টু, আই অবজেক্ট করলে মি, তারপর হচ্ছে দ্যাট, পরের ভয়েস চেঞ্জ হচ্ছে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। এখন তোমরা আমার সাথে এই ভয়েস চেঞ্জটি চেষ্টা করো। দেখো শুরুতে আমি কি বলেছিলাম, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমাকে দুই অংশেরই কি করতে হবে? ভয়েস চেঞ্জ। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। একটা বিষয় খেয়াল করো, হি এই সাবজেক্টটি কিন্তু টোল্ড এবং ডান দুটি কাজে সে সম্বোধন করেছে, তাই প্যাসিভে আমার প্রয়োজন হবে না ডাবল, অর্থাৎ দুইবারই আমাকে এই সাবজেক্টটাকে ব্যবহার করার জন্য। তাই আমি প্রথমে লিখব আই ওয়াজ টোল্ড। এখন আমি এই বাই হিম, আমার স্ট্রাকচার অনুযায়ী আমাকে এখানে একটি অবজেক্ট ব্যবহার করা উচিত ছিল, সেটা হচ্ছে এই হিকে বাই হিম দেওয়া। যেহেতু টোল্ড এবং ডানের কাজ দুটোই একই সাবজেক্ট দ্বারা করা হয়েছিল, তাই আমি সেখানে আর এটাকে রিপিট করলাম না, তাই আমি বললাম যে আই ওয়াজ টোল্ড দ্যাট। এরপরে আমি ব্যবহার করব পরেরটার অংশে, পরেরটার ক্ষেত্রে আমি ব্যবহার করব। তাহলে আই ওয়াজ টোল্ড দ্যাট, এখন এখানেও যদি ভয়েস চেঞ্জ করি হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তার মানে আমি এখানে বসাবো যে দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান। এখন আমি এই একবারই সাবজেক্টটাকে অবজেক্ট করব বাই হিম। তো আশা করছি তোমরা কমপ্লেক্সের ভয়েস চেঞ্জটি ব্যাপারে ধারণা পেয়েছো। তো পরের আলোচনাতে আসি। এখন আসো রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে কিভাবে আমরা প্যাসিভে রূপান্তর করব। রিফ্লেক্সিভ, আগে বুঝতে হবে যে রিফ্লেক্সিভ জিনিসটি কি। মনে রাখবে এটা হচ্ছে এমন একটা প্রোনাউন যে প্রোনাউনের সাথে সেলফ অথবা সেলফ যুক্ত থাকবে। যেমন মাই সেলফ, আওয়ার সেলফস, ইউরসেলফ, দ্যামসেলফস, হিমসেলফস ইত্যাদি। এবং যখন তুমি এই ভয়েস চেঞ্জ করতে যাবে তখন তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ভয়েস চেঞ্জের সাবজেক্ট, অ্যাক্টিভে যে সাবজেক্ট থাকে প্যাসিভও বরাবর সেই সাবজেক্ট বসে যায়। অ্যাক্টিভের যে অবজেক্টটি থাকে প্যাসিভও সেই অবজেক্টটি একটি প্রেপোজিশন যোগে সেই অবজেক্টটি বরাবর বসে যায়। তো রূপান্তরটা হবে এইভাবে যে তোমাকে খেয়াল করতে হবে ভার্বটি আসলে কোন টেন্সে আছে, এবং সেই অনুযায়ী তোমাকে শুধু একটা অক্সিলারি ব্যবহার করতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন হি হ্যাংড হিমসেলফ,
তাহলে আমাকে হি সাবজেক্ট ছিল, আমাকেও এখানে অবজেক্টে হি আমি প্যাসিভও সাবজেক্টে হি বসিয়েছি, হি। টেন্স যেহেতু এখানে ইডি, তাই হি ওয়াজ হ্যাং। এরপরে অর্থবোঝে একটি প্রিপোজিশন দিয়েছি, বাই হিমসেলফ। এখন তোমরা আমার সাথে এই ভয়েস চেঞ্জটি করো। তাহলে প্রথমে কি বসাবো, সাবজেক্ট থেকে সাবজেক্ট বসিয়ে দিব ইউ, আর এরপর আমি টেন্স অনুযায়ী কি বসাবো, ওয়াজ, সরি ওয়ার, ইউ ওয়ার। যেহেতু ভার্ব এখানে কি আছে, কিল্ড, ইডি, তাহলে কিল্ড কিল্ড কিল্ড, আমরা এখানেও কিল্ড বসাবো। ইউ ওয়ার কিল্ড, এরপর প্রিপোজিশন অর্থ বুঝে একটি প্রিপোজিশন দিব বাই, তারপরে ইউরসেলফ থেকে ইউরসেলফ। হয়ে গেল আমার রিফ্লেক্সিভ অ্যাক্টিভকে প্যাসিভে রূপান্তর করা। এখন খেয়াল করো কমপ্লিমেন্টারি অবজেক্ট, প্রথমে বুঝতে হবে কমপ্লিমেন্টারি অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে হবে। এখন কিভাবে বুঝবো এটি যে কমপ্লিমেন্টারি, মনে রাখবো এখানে কমপ্লিমেন্টারি অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে আগেই বুঝতে হবে তোমাকে বাক্যে কমপ্লিমেন্টারি কোনটি আর কিভাবে সেই কমপ্লিমেন্টটি রূপান্তর হয়। প্রথমে বুঝো যে এখানে খেয়াল করো সাধারণত এই ভার্বগুলোর পরেই ওই কমপ্লিমেন্টারি অবজেক্টটি আসে। এখন কমপ্লিমেন্টারি অবজেক্টটা কি, কমপ্লিমেন্টারি অবজেক্ট হলো যখন তোমার স্বাভাবিকভাবে একটি বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসানোর পরে উক্ত অবজেক্ট দ্বারা ওই বাক্যের অর্থ প্রকাশ করা না যাওয়াতে আরেকটি নতুন অবজেক্ট বসাতে হয়, তখন নতুন সেই অবজেক্টকে বলা হয় কমপ্লিমেন্টারি। যেমন এই বাক্য খেয়াল করো, দে মেড মি ক্যাপ্টেন। আমি এখন যদি ক্যাপ্টেনকে বাদ দিয়ে দিই তাহলে খেয়াল করো তো, দে মেড মি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে কি, দে মেড মি হোয়াট, তখন আমাকে আরেকটি নতুন অবজেক্ট দিতে হচ্ছে, দে মেড মি ক্যাপ্টেন, এবং এই ক্যাপ্টেনকে বলা হয় কমপ্লিমেন্টারি অবজেক্ট। তখন তোমাকে কি করতে হবে দেখো, ভুলেও তুমি কমপ্লিমেন্টারি অবজেক্টকে সাবজেক্ট করতে যাবে না, তখন তোমাকে করতে হবে অন্য যে অবজেক্টটি আছে সে অবজেক্টের সাবজেক্ট ফর্ম। তাহলে এখানে অবজেক্টের সাবজেক্ট হলে আই, টেন্স অনুযায়ী ওয়াজ, আই ওয়াজ মেড, এরপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ঠিক পরে ওই কমপ্লিমেন্টকে বসিয়ে দাও, আই ওয়াজ মেড ক্যাপ্টেন, অর্থ বুঝে একটি প্রিপোজিশন দাও বাই, তারপর দেয়ার অবজেক্ট করো দেন। হয়ে গেল তোমার কমপ্লিমেন্টারি অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার বিষয়। এবং স্ট্রাকচারটা এখান থেকে দেখে নিবে। আসলে এবার ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। প্রথমে তোমাকে বুঝে নিতে হবে যে ইনফিনিটিভ বিষয়টা কি। ইনফিনিটিভ বোঝার জন্য আমার এই বাক্যটি একটু খেয়াল করো, হি ওয়ান্টস সামওয়ান টু টেক ক্যামেরা। এখন এখানে খেয়াল করো, ওয়ান্টস একটি ভার্ব এবং টু টেক আরেকটি ভার্ব, টেক রাইট অর্থাৎ নেওয়া আরেকটি ভার্ব, কিন্তু টেকের আগে কি আছে, একটি টু। আমরা গ্রামাটিক্যালি জানি যে টু প্লাস অর্থাৎ প্রিপোজিশন টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে এই টু প্লাস বেস ফর্মকে বলা হয়, অর্থাৎ টু প্লাস এই ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। তো এখন বুঝতে পেরেছো যে ইনফিনিটিভ জিনিসটি কি। যখন তুমি বাক্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় উক্ত বাক্যে যদি দেখো যে ইনফিনিটিভ আছে, তখন তোমাকে কি করতে হবে খেয়াল করবে, তখন কিন্তু তুমি মেইন ভার্বের ভয়েস চেঞ্জ করতে পারবে না। যেমন এখানে হি ওয়ান্টসের কোনো ভয়েস চেঞ্জ করতে পারবে না, তাই হি ওয়ান্টস এবং প্যাসিভেও বরাবর হি ওয়ান্টসই বসিয়ে দিবে, কারণ তোমার সেখানে এটার পরিবর্তন করানো যাবে না। এরপরে কি করব খেয়াল করো, টু টেকের যদি রূপান্তর করব আমি, অর্থাৎ এই ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ করব। যদি ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ করে থাকি তখন আমাকে কি করতে হবে, টু টেক ক্যামেরা, এই টু টেকের অবজেক্টকে ক্যামেরা, এই টু টেক অর্থাৎ এই অবজেক্টটাকে আমাকে সাবজেক্ট করতে হবে ইনফিনিটিভের সাবজেক্ট ক্যামেরা। এরপর কি বসাবো, টু টেক। এখন এখানে এখানে একটা রূপান্তর হচ্ছে, আমি বরাবর টু টেক বসাতে পারবো না, কেননা আমরা জানি প্যাসিভের সবসময় ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাই আমাকে বসাতে হবে টু বি টেকেন, টু বি টেকেন। এখন একটা বিষয় খেয়াল করো, আমার যেহেতু এখানে অর্থ প্রকাশ পেয়ে গিয়েছে যে হি ওয়ান্টস সামওয়ান টু টেক ক্যামেরা, হি ওয়ান্টস ক্যামেরা টু বি টেকেন, তো এই কারণে এখানে আমি আর সামওয়ানকে ব্যবহার করতে যাব না। তো এখন খেয়াল করো জিরান কম্বিনেশন বিষয়টি কি। আমি
এটাও একটি ভি প্লাস আইএনজি। একটা ভি প্লাস আইএনজিকে নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেটাকে বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ যে ভার্ব প্লাস আইএনজি নাও অ্যাডজেক্টিভের কাজ করে। আর জিরান হবে তখন যে ভার্ব প্লাস আইএনজি বাক্যে নাউনের কাজ করবে। যদি সে নাউনের কাজ করে তখন সে হচ্ছে জিরান। সাধারণত তুমি খেয়াল করবে অ্যাডভাইস, প্রপোজ, রিকমেন্ড, সাজেস্ট এদের পরে ওই জিরানযুক্ত ভার্বটি ব্যবহার হয়। তো এখানে আমরা কিভাবে ব্যবহার করব? জিরানযুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে তোমাকে প্রথমে করতে হবে, অর্থাৎ এখানে দেখো হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং। তাহলে এখানে আমাকে কিভাবে করতে হবে খেয়াল করো। প্রথমে আমি হি সাজেস্টেড, অর্থাৎ এখানে আমি স্ট্রাকচারে বলে দিয়েছি প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বসাবো। তাহলে হি থেকে হি বসিয়ে দিলাম। তারপরে বলা হচ্ছে যে মূল ভার্ব বসাবো। এখানে মূল ভার্বকে সাজেস্টেড, তাহলে মূল ভার্বের কোনো চেঞ্জ না করে বরাবর বসিয়ে দিব সাজেস্টেড। তারপরে বসাবো একটি দ্যাট, ঠিক আছে। তাহলে আমি এখানে বসালাম যেটা অ্যাক্টিভে ছিল না, দ্যাট, হি সাজেস্টেড দ্যাট। এরপর আমি জিরানের অবজেক্টকে বসাবো। এখানে জিরানে হচ্ছে কে গিভিং, আর জিরানের অবজেক্টকে স্মোকিং। তাহলে হি সাজেস্টেড দ্যাট স্মোকিং। এরপর কি বসাবো? শুড বি বসাবো। এরপরে কি বসাবো? শুড বি বসাবো। তাহলে এখানে আমি বরাবর শুড বি বসিয়ে দিলাম। হি সাজেস্টেড দ্যাট স্মোকিং শুড বি। তারপর কি বসাবো? ভার্বের অর্থাৎ জিরানটির পাস্ট পার্টিসিপল। তাহলে জিরান কোনটি? গিভিং ছিল জিরান, এবং জিরানের প্রেজেন্ট ফর্ম কি? এই গিভিং এর প্রেজেন্ট ফর্ম কি? গিভ। গিভের পাস্ট পার্টিসিপল হয় গিভেন। তাহলে স্মোকিং শুড বি গিভেন এবং প্রেপোজিশন যোগে গিভেন আপ। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? হি সাজেস্টেড দ্যাট স্মোকিং শুড বি গিভিং আপ। সো তোমাকে অবশ্যই স্ট্রাকচার অনুযায়ী এই জিরানযুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে হবে। শুধু বুঝে নিতে হবে বাক্যে কোনটি জিরান, কোনটি প্রেজেন্ট পার্টিসিপল, কোনটি ইনফিনিটিভ, এবং কিভাবে কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে দুটি নিয়মের কথা বলেছি। একটা হচ্ছে যে কোয়াসি প্যাসিভের সাথে কমপ্লিমেন্ট যুক্ত করা, এবং আরেকটি হচ্ছে যে কোয়াসি প্যাসিভের সাথে কমপ্লিমেন্ট যুক্ত করা নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিশেষ নিয়মের ভয়েস চেঞ্জগুলো আমরা কীভাবে রূপান্তর করে থাকি, এবং তোমাদের খাতায় অবশ্যই আমার এই নোটগুলো যদি তুলে নাও এবং প্র্যাকটিস করতে যাও তাহলে ইনশাআল্লাহ তোমাদের এই সমস্যাগুলোর সমাধান তোমরা করতে পারবে খুব সহজেই। প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করার নিয়ম। এখন দেখো প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করতে গিয়ে আমাদেরকে কি করতে হয়। সাধারণভাবে আমরা বাক্যটাকে দেখা যায় যে আমি যদি এভাবে বলি, যেহেতু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের সকল নিয়ম আমরা করে এসেছি, তাই আমরা এখন বলতে পারি যে প্যাসিভে যে অবজেক্ট ভার্ব সাবজেক্ট থাকে, অ্যাক্টিভে গিয়ে সেটাকে আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে দিব। অর্থাৎ আমি বাক্যের মাধ্যমে আমি সমাধান করি। যেমন এইখানে দেখো বাক্যে বলা হচ্ছে দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন্স আর অলওয়েজ অ্যান্সার্ড বাই বাই, এখানে একটি শব্দ হবে সেটা হচ্ছে বাই দ্য টিচার। এখন আমাকে কি করতে হবে দেখো, এখানে করতে হবে দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন্স আর অলওয়েজ অ্যান্সার্ড বাই দ্য টিচার। তাহলে আমাকে এইখানকার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে প্রথমে যেহেতু এখানে অবজেক্ট পাওয়া যাচ্ছে এবং যে অবজেক্টকে সাবজেক্ট করে দেব। সো প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করার ক্ষেত্রে খুব সহজ নিয়ম, সেটা হচ্ছে গিয়ে আমরা যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে এসেছি এবং সকল নিয়ম আমরা করে এসেছি, তাই তোমরা খুব সহজে এটাকে রূপান্তর করতে পারবে। দেখে নাও, আমি এখন বলতে পারি যে প্যাসিভের অবজেক্ট ভার্ব সাবজেক্টকে অ্যাক্টিভের আবার টেন্স অনুযায়ী সাবজেক্ট ভার্ব অবজেক্টে নিয়ে যাব। তো বাক্য থেকে আমরা এটাকে ক্লিয়ার করি। বলা হচ্ছে দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন্স আর অলওয়েজ অ্যান্সার্ড বাই দ্য টিচার। তাহলে এই অবজেক্টকে যদি সাবজেক্ট করি প্রথমে আমি বসাবো দ্য টিচার। এরপরে কি বসাবো? দ্য টিচার বসানোর পর আমাকে এখানে খেয়াল করো একটি অ্যাডভার্ব আছে, দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন্স আর অলওয়েজ অ্যান্সার্ড বাই দ্য টিচার। তাহলে দ্য টিচার অলওয়েজ, দ্য টিচার অলওয়েজ উনি কি করেন, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমরা বুঝতেই পারছো যেহেতু এখানে আর অ্যান্সার দেওয়া আছে। তাই আমরা তো এখানে প্যাসিভে অক্সিলারি থাকলে অ্যাক্টিভে সে অক্সিলারি উঠে গিয়ে শুধু মেইন ভার্বটি বসবে, দ্য টিচার অলওয়েজ অ্যান্সার। দ্য টিচার অলওয়েজ অ্যান্সার উত্তর দিয়ে থাকেন কাদেরকে? দ্য স্টুডেন্টস।
দ্য টিচার্স অলওয়েজ অ্যান্সার দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে উত্তর দিয়ে থাকেন স্টুডেন্টস কি কোয়েশ্চেন। তো তাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের উত্তরগুলো শিক্ষক সবসময় দিয়ে থাকেন। তো এখন খেয়াল করো যে এখন যেই বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ যে প্রশ্নের সমাধান আমি দিচ্ছি সেই প্রশ্নের ধরন অনুযায়ী, অর্থাৎ এই ধরনের প্যাসিভ থেকে অ্যাক্টিভ পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো এই ধরনের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবা, প্রশ্নের মাধ্যমে সেটা আমি বুঝিয়ে দিই। যে বিষয়টা তুমি খেয়াল করবা তা হলো, এখানে খেয়াল করো যে বলা হচ্ছে অ্যান ইন্টারেস্টিং নভেল ইজ বিং রিড, কিন্তু খেয়াল করো তো ইজ বিং রিড, এই যে পড়া হয়, কিন্তু যার মাধ্যমে পড়া হচ্ছে সে কি এখানে আছে? নাই। অর্থ বুঝে অ্যাক্টিভ করার সময় অর্থ বুঝে ওই সেই ব্যক্তিকে বা বস্তুকে তোমাকে সাবজেক্টে বসাতে হবে। তাহলে এখানে অর্থ অনুযায়ী আমি এখানে দিচ্ছি আই, আর টেন্স অনুযায়ী অ্যাম। আই অ্যাম যেহেতু ইজ বিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমি জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভের ক্ষেত্রে হয় সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি বসাবো আই অ্যাম রিডিং। আই অ্যাম রিডিং, আই অ্যাম রিডিং কি? আই অ্যাম রিডিং অ্যান ইন্টারেস্টিং নোভেল। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ভয়েস চেঞ্জের সকল বিষয় সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করেছি। যদি তোমরা আমার প্রথম থেকে পার্ট 1, পার্ট 2 এবং লাস্ট অফ অল পার্ট 3 ক্লাসটি করে থাকো, তাহলে অবশ্যই তোমরা ভয়েস চেঞ্জের সকল সমস্যার ইনশাল্লাহ সমাধান দিতে পারবে। তোমরা অবশ্যই মডেল টেস্ট প্র্যাকটিস করবে। তবে মডেল টেস্ট প্র্যাকটিস করার সাথে সাথে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে আমার এই প্র্যাকটিসগুলো তোমরা সমাধান দিতে পারো, এবং এই সমস্যা, এই 10টি ভয়েস চেঞ্জের তোমরা যদি রূপান্তর করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা বুঝতেই পারো যে তখন তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে খুব একটা বেশি আর সমস্যা হবে না।